লুটপাট সহিংসতায় দক্ষিণ আফ্রিকার রণক্ষেত্র ৭২ জনের মৃত্যু, ১২০০-র বেশি আটকের পরও থামছে না অসন্তোষ। কান্দাহার দখল ঘিরে সরকারি বাহিনী তালেবানের ভয়াবহ সংঘাত, নতুন মানবিক সংকটে আফগানিস্তান বলল ইউএনএইচসিআর। করোনাকালেই দ্বিতীয় হজ ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকতা, নীতিমালার বেড়াজালে সুযোগ পাচ্ছেন ৬০,০০০ মুসল্লি। শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। লুটপাট সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র দক্ষিণ আফ্রিকা। বুধবার পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার, আটক ১২০০-র বেশি। নিরাপত্তা বাহিনীর বক্তব্য, দাঙ্গা সৃষ্টিকারী ১২ সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তবে এখনই জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা নেই। সপ্তাহখানেক আগে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারামুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ, যা রূপ নিয়েছে প্রাণঘাতী সহিংসতায়। সন্তানকে বাঁচাতে মায়ের এই প্রাণান্তকর চেষ্টা ছুঁয়ে গেছে সবার মন। ডারবানের শপিং মলে যখন লুটপাট অগ্নিসংযোগ চলছে, সে সময় নিজের জীবন সংশয়ে ফেলে উপর থেকে কোলের সন্তানকে ছুঁড়ে দেন নিচে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে। জনতা ধরে ফেলায় প্রাণে বাঁচে শিশু, পরে সহিংসতা থেকে রক্ষা পান মাও। অবশ্য সবার ভাগ্য এতটা সুপ্রসন্ন নয়। কোয়াজুলু নাটাল আর গৌতেং প্রদেশে ছড়িয়ে পড়া হিংস্রতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। লুটতরাজে অনেকেই খুইয়েছেন সর্বস্ব। আমি কৃষ্ণাঙ্গ ব্যবসায়ী হই বরাবরই সহজ টার্গেট। এই প্রতিষ্ঠানে আরও ৪ জন কাজ করতেন। ভাঙচুর লুটপাট চালানোয় রীতিমতো পথে বসেছি। বিশ্বজুড়ে কর্মসংস্থানের অভাব, সে সময় এ সহিংসতা অন্যায়। আগামীকাল কি খাবো, বাচ্চাদের কি দিব, মহাসংকটের দিকে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আমাদের সবকিছু শেষ করে দিল এই সহিংসতা। মানুষ জ্যাকব জুমার মুক্তির অজুহাতে লুটপাট চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্টের নির্দেশে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। ধরপাকড় হয় ব্যাপক হারে। প্রশাসনের বক্তব্য, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা যাবে না, নীতি ভঙ্গকারীরা পাবে উপযুক্ত শাস্তি। সংবিধান অনুসারে দক্ষিণ আফ্রিকার প্রত্যেক নাগরিকের বিক্ষোভের অধিকার, বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু চলমান সহিংসতার পেছনে কোনো অসন্তোষ বা রাজনৈতিক ব্যাখ্যা নেই। সুতরাং যারাই নীতিমালা ভাঙবে বা অপরাধে জড়াবে তাদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি দেবে সরকার। যতই ব্যক্তিগত আক্রোশ বা অসন্তোষ থাকুক না কেন, ভাঙচুর লুটপাট চালানো আইন বিরোধী। সবাইকে বলবো, সহিংসতা বন্ধের পাশাপাশি ধৈর্য ধারণ করুন। নিরপরাধ মানুষের ক্ষতি করবেন না। সেনা সংখ্যা বাড়ানো হলেও এই মুহূর্তে জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা নেই। মূলত সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে চলছে আন্দোলন। একদিন আগেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ৭৯ বছরের রাজনীতিক। আদালত অবমাননার দায়ে জুনেই তাকে ১৫ মাসের কারাদণ্ড দেন বিচারক। ক্ষমতায় থাকাকালে দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লোপাটের অভিযোগে জুমার বিরুদ্ধে চলছিল মামলা, যাতে তলব করা হলেও হাজিরা দেননি তিনি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কিউবার বিরল সরকার বিরোধী আন্দোলনে একজন প্রাণ হারালেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, ৩৬ বছর বয়সী দিউবিস লরেন্সিও বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনীর হামলায় নয়, বরং পদদলিত হওয়ার কারণেই ঘটেছে তার মৃত্যু। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আন্দোলন প্রতিহতে সর্বাত্মক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ধরপাকড়ের পাশাপাশি নিপীড়নের অভিযোগও উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের বিরুদ্ধে। মহামারীর মধ্যেই গেল কদিন ধরে গভীর খাদ্য সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্রটি। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সোচ্চার বিক্ষোভকারীরা। বিরল আন্দোলনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাস ছড়িয়ে দেওয়ায় গুরুতর আকার ধারণ করেছে কিউবার অস্থিরতা। এর জন্য ফেসবুক, টুইটার দায়ী। কিউবায় বিদ্যুৎ, যোগাযোগ এবং ইন্টারনেট সংযোগ সংকটের কথা অস্বীকার করছে না। বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতিও। তবে বহিঃশত্রুর আগ্রাসন ঠেকানোর সামর্থ্য হারায়নি। এতই যদি সহানুভূতি থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে বলবো, কিউবার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহার পুনর্দখলে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক লড়াই চালাচ্ছে তালেবান। এরই মাঝে দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র সংগঠনটি। তাতে নিরাপত্তা হুমকিতে রয়েছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতো প্রতিবেশী। এছাড়া চীন এবং কাজাখস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই গেল 16 জুনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দৌলতাবাদ শহরে আফগান নিরাপত্তা কমান্ডোদের নৃশংসভাবে হত্যা করছে তালেবান সদস্যরা, এমন চিত্র ধরা পড়ে। দেশটির 1/3 বর্তমানে তালেবানের দখলে। এর মাঝেই শান্তি আলোচনায় বসার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট। তালেবানের সাথে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে শান্তি আলোচনা। খুব শিগগিরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। উভয় পক্ষের প্রতি আহ্বান, লড়াই বন্ধ করুন। সশস্ত্র সংগঠনটিকে বলবো নিজ সম্পদ ধ্বংস করা থেকে বিরত থাকুন। শহরের পর শহর দখল করে তালেবানের আসলে কোনো ফায়দা নেই, কারণ সরকারের সাথে জোটবদ্ধ হয়েই আফগানিস্তান পুনর্গঠনে কাজ করতে হবে। নতুন মানবিক সংকটে আফগানিস্তান। সরকার বনাম তালেবানের সংঘাতে এই সতর্কতা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর। সংস্থাটি বলছে, এখনই শান্তির পথে না হাঁটলে বহু গুণে বাড়বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। তাগিদ, সংকট সমাধানে উদ্যোগী হোক আন্তর্জাতিক সম্প্রদায়। মার্কিন সেনা প্রত্যাহারের সাথে সাথে নতুন করে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে আফগানিস্তান। একের পর এক শহরে অব্যাহত তালেবানের আগ্রাসন। সরকারি বাহিনীর সাথে চলছে তুমুল লড়াই। প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতি নতুন করে আফগানিস্তানকে ঠেলে দিচ্ছে ভয়াবহ মানবিক সংকটের দিকে। তাই সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আফগানিস্তান নতুন যে মানবিক সংকট তৈরি হচ্ছে তা খুবই ভয়াবহ। অবশ্য তারা চাইলেই এটি এড়িয়ে চলতে পারে এবং সেটিই করা উচিত। এজন্য তাদেরকে নিরাপত্তা ও শান্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। তার উপরে নির্ভর করবে কেমন হবে আগামীর আফগান। বিদেশি সেনা প্রত্যাহার ও তালেবানের সাথে শান্তি আলোচনার মধ্যেই একের পর এক হামলা হয়েছে রাজধানী কাবুলে। তথ্য বলছে, গত বছরের চেয়ে চলতি বছরের প্রথম 4 মাসেই বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে 29%। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 2,70,000-এর বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আফগানিস্তানে। তারা সবাই নিরাপত্তাহীনতা এবং সংঘাতের কারণেই বাড়িঘর ছেড়েছে। এখন পর্যন্ত দেশটিতে গৃহহীনের সংখ্যা ছাড়িয়ে গেছে 35 লাখের বেশি। জাতিসংঘ বলছে, সংঘাত নিরসনে এখনই এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, অন্যথায় প্রতিবেশী দেশগুলোতেও পড়বে এর বিরূপ প্রভাব। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনাকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় হজ। সৌদি আরবের স্থানীয় সময় 17 জুলাই সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছবেন হজ পালনের অনুমতি পাওয়া মুসল্লিরা। তাদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যগত দিক গুরুত্ব দিচ্ছে প্রশাসন। 1442 হিজরি সনেও বহির্বিশ্বের কেউ পাননি পবিত্র হজে যোগদানের অনুমতি। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শনিবার সন্ধ্যায় পবিত্র নগরী মক্কায় পৌঁছাবেন 1442 হিজরি সনের হজব্রত পালনের অনুমতি পাওয়া মুসল্লিরা। যাত্রাপথে তাদের সর্বাত্মক নিরাপত্তা এবং স্বাস্থ্যগত দিক নজরে রাখছে কর্তৃপক্ষ। নীতিমালায় সংযুক্ত করা হয়েছে নিত্য নতুন প্রযুক্তিও। নিঃসন্দেহে চলতি বছরের হজ অনুষ্ঠান একেবারেই আলাদা এবং ব্যতিক্রমী। হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্ধারিত 4টি অভ্যর্থনা সেন্টারের মাধ্যমে কাবা শরীফে প্রবেশ করতে হবে সুযোগপ্রাপ্ত মুসলিমদের। সেগুলো হলো আল জাইদি, আল নাসিম, আল শারাই এবং আল নরিয়া। অত্যাধুনিক গেট দিয়ে ঢোকার জন্য থাকবে মন্ত্রণালয়ের ইস্যুকৃত স্মার্ট কার্ড। মহামারীর কারণে দ্বিতীয় বছরের মতো বহির্বিশ্বের কোনো মুসলিম পাননি হজ পালনের অনুমতি। সৌদিতে অবস্থানরত যারা হজের সুযোগ পাচ্ছেন তাদের জন্যও রয়েছে কঠোর নিয়মকানুন। হাজি ক্যাম্পগুলোও রয়েছে নিবিড় নজরদারি। মহামারী চলাকালেও 1.5 লক্ষের মতো মুসলিম হজব্রত পালনে আবেদন করেছিলেন, কিন্তু মাত্র 60,000কে অনুমতি দিয়েছে সরকার। তাদের বয়স এবং শারীরিক অবস্থা নেওয়া হয়েছে বিবেচনায়। হজের আগেই নিতে হবে করোনা 2 ডোজ টিকা। কোনো ধরনের শ্বাসকষ্টজনিত অসুখ থাকলেও খারিজ হয়েছে আবেদন। চলতি বছর শনিবার থেকে শুরু পবিত্র হজ। সে অনুসারে 19 জুলাই আরাফাত দিবস। সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবে মঙ্গলবার পশু কোরবানি করবেন মুসলিমরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
পাকিস্তানে বাস দুর্ঘটনায় চীনের 6 নাগরিক সহ প্রাণ গেল 10 জনের। বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে হয় বিস্ফোরণ, তাতে দেশটির 2 সেনা সদস্য এবং 2 বেসামরিকের প্রাণ গেছে। অবশ্য স্থলমাইনে চাপা লেগেছে নাকি বাসটিতেই ছিল বিস্ফোরক সে বিষয়টি নিশ্চিত নয়। জোরালো বিস্ফোরণের ধাক্কায় গভীর গিরিখাদে গড়িয়ে পড়ে বাসটি, সেখানেই চলছে উদ্ধার অভিযান। জীবিত কিন্তু গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চাইনিজ ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহন করত বাসটি। বোমা বিস্ফোরণের সময়ও যানটিতে ছিলেন চীনের 30 নাগরিক। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। গতকালের ওই আগুনে দগ্ধ হন শতাধিক মানুষ। নাসিরিয়া শহরের করোনার বিশেষায়িত আল হুসেইন হাসপাতালে সোমবার মধ্যরাতে হয় অগ্নিকাণ্ড। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায় ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত, যা অক্সিজেন ট্যাঙ্কে ছড়ালে ঘটে জোরালো বিস্ফোরণ। এছাড়া কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দুর্নীতিকেও দায়ী করা হয়। অগ্নিকাণ্ডের জেরে প্রতিষ্ঠানটির স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল পরিচালক এবং বেসামরিক নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এপ্রিল মাসেও বাগদাদের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 82 জন। চীনের জিয়াংসু প্রদেশে হোটেল ধসের 36 ঘন্টা পর মিলল 17 জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছেন 6 জন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টায় সুঝৌ শহরে হয় দুর্ঘটনা। ঘটনাস্থলে কাজ করছেন 600 উদ্ধারকর্মী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ বলছে, হোটেলের 54টি কক্ষে 18 জন মানুষ থাকার কথা থাকলেও নথি বহির্ভূত অনেকেই অবস্থান করছিলেন। ভবনটি নির্মাণেও মানা হয়নি যথাযথ নিয়ম। 3 তলার অনুমোদন থাকলেও বাড়ানো হয়েছে আরও কয়েক তলা। চীনের বাদবাকি নাগরিকদের মতোই শান্তিতে বসবাসের অধিকার রয়েছে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের। মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোন আলাপে এই হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আরও জানান, চীনের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ ইস্যুর প্রতি শ্রদ্ধা আছে আঙ্কারার, তবে সংখ্যালঘু উইঘুরদের নিরাপত্তা এবং অধিকারও মুসলিম রাষ্ট্র হিসেবে তুরস্কের চিন্তার বিষয়। কারণ ধর্মীয় দিক থেকে কাছাকাছি অবস্থানে রয়েছে জিনজিয়াং ও তুরস্ক। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয় দুই নেতার। 2 মাস আগে তুরস্কের বিরোধী দলীয় নেতা উইঘুর নিপীড়নে চীনের সমালোচনা করায় তুর্কি কূটনীতিককে তলব করে বেইজিং। এই ঘটনায় দুদেশের মধ্যে দেখা দেয় টানাপোড়েন। ভোটদানের নিয়মে কড়াকড়ি আরোপের উদ্যোগকে কেন্দ্র করে উত্তপ্ত মার্কিন রাজনীতি। রিপাবলিকান পার্টি নিজ রাজ্যগুলো নির্বাচনী আইন কঠোর করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকানদের উদ্যোগে ভোটের নীতিমালা পরিবর্তনের চেষ্টাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার, বিধিনিষেধের মাধ্যমে মার্কিনীদের বঞ্চিত করার সুযোগ নেই। সম্প্রতি 17টি রাজ্যে 28টি আইন পাশ করে রিপাবলিকানরা। দলটির দাবি, এই প্রক্রিয়ার ফলে ভবিষ্যতে ভোট জালিয়াতি ঠেকানো সম্ভব। করোনা মহামারীতে 40,65,000 ছাড়ালো মোট প্রাণহানি। 24 ঘন্টায় আরও 8,000 মানুষের মৃত্যু হলো ভাইরাসের প্রকোপে। বেশ কিছুদিন নিম্নমুখী থাকার পর মঙ্গলবার ফের মৃত্যু ও সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ওই দিন মারা গেছেন 283 জন, শনাক্ত 26,500-এর বেশি। কিন্তু দৈনিক মৃত্যুর হিসাবে শীর্ষে এখনও ব্রাজিল। 1600-র বেশি মানুষ মারা গেছেন মঙ্গলবার, শনাক্ত 45,000-এর বেশি। তালিকায় পরের অবস্থানে ইন্দোনেশিয়া, 864 জনের মৃত্যু দেখেছে দেশটি। মঙ্গলবার রাশিয়ায় মারা গেছেন 780 জন। 650-র মতো মানুষ মৃত্যুবরণ করেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। মহামারীর থার্ড ওয়েভ রুখতে প্রয়োজন কড়াকড়ির। মঙ্গলবার রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे प्रोटोकॉल को चुस्ती से कैसे अमल करना है। মহামারীর তৃতীয় ধাক্কা এলে সেটা কিভাবে মোকাবেলা করব তা পরের প্রশ্ন। বর্তমানে মূল মাথা ব্যথা কিভাবে তা আটকানো যায়। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোই দ্রুত ঘটছে বিস্তার। সেখানকার পর্যটন কেন্দ্রগুলোর চিত্র উদ্বেগজনক। শিগগিরই এলাকাগুলোই কড়াকড়ি আরোপ করা হবে। শুধু প্রশাসন উদ্যোগ নিলেই হবে না, জনগণকেও মানতে হবে শিষ্টাচার। সুন্দরবনের গহীনে ভাসমান নৌকায় এবার চলছে করোনার টিকাদান কর্মসূচি। সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনতেই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। সুন্দরবনের দুর্গম এলাকাগুলোয় পৌঁছানোর একমাত্র অবলম্বন নৌকা।
কিন্তু সেখানকার বাসিন্দারা পান না পর্যাপ্ত চিকিৎসা। তাদেরকে প্রাধান্য দিতেই রাজ্য সরকার নিয়েছে এই উদ্যোগ। নৌকায় টিকাদান কর্মসূচির আওতায় নাগরিকদের দেওয়া হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। গেল মাসে 95 কোটি মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা দেয় দেশটির সরকার। মানবাধিকার কর্মীরা বলছেন, বাস্তব চিত্র ঠিক উল্টো। ডায়াবেটিস রোগীদের জন্য ব্যথামুক্তভাবে রক্তের সুগার পরীক্ষার যন্ত্র আবিষ্কার করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। মুখের লালার মাধ্যমে যন্ত্রটি গ্লুকোজ পরীক্ষা করবে। সাধারণত আঙুল থেকে রক্তের ফোঁটা সংগ্রহ করে ডায়াবেটিস রোগীদের সুগার পরিমাপ করা হয়। অনেক রোগী এই যন্ত্রণার কারণে নিয়মিত সুগারের মাত্রা পরীক্ষায় অনীহা প্রকাশ করেন। তাদের ব্যথা উপশমের জন্যই নতুন প্রযুক্তির উদ্ভাবন। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পল দাস্তুর জানান, যন্ত্রটির উদ্ভাবনের কারণে যন্ত্রণামুক্তভাবে এবং স্বল্প মূল্যে গ্লুকোজ শনাক্ত করা যাবে। যন্ত্রটিতে এনজাইম রাখার পর তা ট্রানজিস্টরের মাধ্যমে গ্লুকোজ শনাক্ত করে। ডায়াবেটিস রোগীদের লালায় গ্লুকোজ থাকে, সেটাই পরবর্তীতে ছড়ায় রক্তে। কিন্তু গুরুতর অসুস্থ অনেক রোগীর দিনে 5-6 বার গ্লুকোজ পরিমাপ করতে হয়। তাদেরকে সূচের ব্যথা থেকে রক্ষায় নতুন এই উদ্ভাবন। এই প্রযুক্তির সহযোগিতা নিয়ে কোভিড-19, অ্যালার্জি, হরমোন ও ক্যান্সার পরীক্ষা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে তীব্র তাপদাহে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 71 জন। এখনও অরেগন রাজ্যে নিয়ন্ত্রণে আসেনি দাবানল। মঙ্গলবার শহরের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 15 দিনে এই প্রাণহানির এই সংখ্যা ছিল 54। নিহতরা সবাই 48 থেকে 97 বছর বয়সী। তদন্ত প্রতিবেদন অনুসারে যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ঘরেই হিটস্ট্রোকে মারা গেছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে পোর্টল্যান্ডের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের 39 স্কয়ার কিলোমিটার এলাকা। হুমকির মুখে 6 শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। গেল মাস থেকেই তীব্র তাপদাহ অনুভূত হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকাগুলোয়। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পঞ্চমবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শের বাহাদুর দেউবা। মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সভাপতি দেউবা মূলত দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেলেন। সংবিধান অনুসারে এই পদ পাকাপোক্ত করতে তাকে আগামী 30 দিনের মধ্যে পার্লামেন্টের আস্থা ভোটে জিততে হবে। 1995 সালে প্রথমবারের মতো সরকার প্রধানের দায়িত্বে বসেন 75 বছর বয়সী এই রাজনীতিক। গেল কয়েক মাস ধরেই নেপালের রাজনীতিতে চলছে অচল অবস্থা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রাজনৈতিক দল ত্যাগ করেন 25 জনের মতো আইন প্রণেতা। তীব্র তাপদাহে গলে পড়ল মস্কোর বিখ্যাত ক্রেমলিন টাওয়ার। অবশ্য সত্যিকারের স্থাপনা নয়, বরং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুহূর্তে অদৃশ্য হলো চকলেট দিয়ে বানানো প্রতিকৃতি। কাঠবিড়ালির জন্য বন্ধ করে দেয়া হলো সড়ক। চলাচল করতে পারবে না কোনো গাড়ি। দুর্ঘটনার হাত থেকে ছোট্ট এই প্রাণীটি রক্ষায় এমন উদ্যোগ নিয়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। শুনশান নীরব গোটা এলাকা, মনে হবে কারফিউ চলছে, কিন্তু না। অবাধে ছুটে চলা এই কাঠবিড়ালগুলোর প্রাণ রক্ষায় বন্ধ করে দেয়া হয়েছে সড়কটিতে যান চলাচল। গাড়ি চাপা পড়ে প্রায় মারা পড়ছিল ছোট্ট এই প্রাণীগুলো। তাদের জীবন বাঁচাতেই দুটি সড়ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের মধ্যপ্রদেশের শ্রী গোবিন্দরাম সেকারিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনেক কাঠবিড়ালি প্রতিদিন গাড়ি চাপায় মারা যায়। লকডাউনে এই সংখ্যা বহু কমে গেছিল, এখন আবার বেড়েছে। পরে এই সড়কে কোনো গাড়ি চলবে না বলে আমাদের পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন, যেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোনো প্রাণী বিলুপ্ত না হয়ে যায়। তবে কেউ চাইলেই পায়ে হেঁটে চলাচল করতে পারবেন এই সড়ক দিয়ে। এছাড়া জরুরি প্রয়োজনে বাইসাইকেল বা 2 চাকার যানও ব্যবহার করা যাবে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।